আগে আমি ঘোষণা দিয়েছিলাম যে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচের টসের সময় আমি বাংলাদেশের পক্ষে থাকব না, ডাচদের পক্ষে থাকব। কেননা নেদারল্যান্ডসই শুধুমাত্র টস জিতলে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠাবে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমাদের সেইটা খুবই প্রয়োজন, বাংলাদেশের খুবই প্রয়োজন। এবং টসে কিন্তু ঠিকই নেদারল্যান্ডস তৃতীয় টি-20 ম্যাচে জিতেছে। যদিও আমরা জানি না যে এই ম্যাচটা বাংলাদেশ আসলে জিততে পারতো কি না, আমাদের ব্যাটিং ইনিংসটাই শেষ করতে পারিনি, বৃষ্টির বাগড়ায় খেলাটা পণ্ড হয়ে গিয়েছে। যদি এই ম্যাচটাতে বাংলাদেশ টসে জিতে যেত, এবং যে অবস্থা বাংলাদেশ টিমের মোটামুটি মনে হয় যেন টসে জিতে আমরা এই ম্যাচও আগে ফিল্ডিং নিতাম, সেই ক্ষেত্রে আমাদের এশিয়া কাপের প্রস্তুতিটা আরো ছন্নছাড়া হতো বলে আমার কাছে মনে হয়। অন্তত পক্ষে এই টস জিতে আগে ব্যাটিং নাকি আগে ফিল্ডিং নেব সেই পার্সপেক্টিভ থেকে ম্যাচটা শেষ হতে পারেনি, আমাদের ইনিংসও শেষ হতে পারেনি। 18.2 ওভারে আমরা 164 রান করেছি। এরপরেই বৃষ্টিতে, দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা যে বন্ধ হয়েছে, সেই খেলাটা আর চালু করা যায়নি। সিরিজে বাংলাদেশ আগেই জয়টা নিশ্চিত করেছে, 2-0 আমরা এই সিরিজটা জিতেছি। আমরা এই এশিয়া কাপ যে খেলতে যাব টানা 4টা সিরিজ জয়ের একটা কনফিডেন্স থেকে কিন্তু এই লাস্ট সিরিজটা আমরা বাংলা ওয়াশ করতে পারলাম না। পারতাম কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর আমাদের এই সেগমেন্টে যেহেতু টার্নিং পয়েন্ট, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এখন ম্যাচ কি বাংলাদেশে ব্যাটিং ইনিংস তো শেষ হয়নি, তারপরে এই সেগমেন্টের খাতিরে আমাদের এই ইনিংসেরই টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনাটা করছে। এখানে আলোচনা অনেকগুলো জায়গা রয়েছে, এবং টসের কথা যে বললাম সেটাকেও তো আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন, নাকি এর চেয়ে সিগনিফিক্যান্ট কোনো জায়গাটা রয়েছে? দেখুন, বাংলাদেশের আগে ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ কেন, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মে আমরা আলোচনা করেছি, এটা সব জায়গায় আলোচনা হচ্ছে, বেশিরভাগ জায়গায় আলোচনা হচ্ছে আসলে ওই জিনিসটাই যে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতির ঘাটতি। আমি মনে করি বাংলাদেশের বোলারদেরও প্রস্তুতির ঘাটতি, তারা একটু বিরুদ্ধ কন্ডিশনে, তারা একটু মানে চাপে পড়া অবস্থায় কিভাবে বোলিং করে সেইটা আমরা দেখতে পাইনি। অন্ততপক্ষে সেকেন্ড ম্যাচে টসে জিতে বাংলাদেশের সেই ক্ষেত্রে আগে ব্যাটিং করাটা উচিত ছিল। সো এই ম্যাচটাতে যখন আমরা খেলছি সেইখানটাতে অ্যাটলিস্ট কি বলা চলে যে আমাদের একাদশটা একেবারে পুরো ওলট পালট করে ফেলা হয়েছে। যেই 3 জন সিরিজে এখন পর্যন্ত খেলেনি, সেই মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান, সোহান এবং শামীম পাটোয়ারি, এই 3 জনকেই একাদশে ইনক্লুড করা হয়েছে। সঙ্গে আরো 2টা চেঞ্জ করেছে সেকেন্ড ম্যাচের একাদশ থেকে। ইনফ্যাক্ট 5-5টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ এই ম্যাচ খেলতে নেমেছে। আর সেইখানটাতে আমাদের 2 জন যে এস্টাবলিশড ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, 2 জনকেই বাদ দেওয়া হয়েছে। লিটন দাস এবং সাইফ হাসান তারা ওপেন করতে নেমেছেন। সো ওইটা আসলে পুরো ওলট পালট করে ফেলার কারণে কি হলো সেটা আমরা অন্য ভিডিওতে অন্যভাবে আলোচনা করব। যখন আমরা টার্নিং পয়েন্ট, এই ইনিংস ম্যাচ তো না, ইনিংসের টার্নিং পয়েন্টের আলোচনাটাই যখন আমরা করছি, তখন কিন্তু আমাদের ওই আগে ব্যাটিং করে আমরা কতটা ভালো করতে পারবো, কত ভালো করতে পারবো। এখন আপনি বললেন 18.2 ওভার 164 রান করেছি 4 উইকেটে। প্রথম 2টা ম্যাচে নেদারল্যান্ডসকে আমরা এই সিলেটেই 136 এবং 103 রান আটকে রেখেছিলাম। সেই অবস্থাতে তো বাংলাদেশে ভালো, কিন্তু বাংলাদেশের যে টার্গেট, আমরা কি আসলে 200 করতে পারবো কিনা? ইনিংসের 10টা বল বাকি ছিল, হাতে 6টা উইকেট ছিল, 200 হয়তো আমরা করতে পারতাম না, কিন্তু মোটা দাগে আমাদের ইনিংসটা খারাপ হয়নি। আবার ইনিংসটা তো ভালোও হতে পারতো, ইনিংসটা তো 200-র কাছাকাছি খুব সহজেই 200 ক্রস করতে পারতো। ওই জায়গাটাতে আমরা আসলে পারিনি কেন? এই সিরিজটাতে আমাদের জন্য বিরাট একটা পজিটিভ নিঃসন্দেহে আমাদের ক্যাপ্টেন লিটন দাসের ব্যাটিং। জাস্ট আগের সিরিজটাতেই তিনি পাকিস্তানের সঙ্গে 3 ম্যাচে 17 রান করেছিলেন, সেইখানে এই সিরিজের ফার্স্ট ম্যাচে তিনি 50 করলেন, এই ম্যাচেও তিনি 50 করেছেন। বাংলাদেশের হয়ে টি-20তে সর্বোচ্চ 50 এখন লিটন দাসের, যেটা সাকিব আল হাসানের ছিল 13টা, সিরিজের আগ পর্যন্ত লিটনের ছিল 12টা, কিন্তু এই 2টা 50 করার কারণে লিটনের 14টা এখন হয়ে গেল। মানে প্রথম ম্যাচটাতে লিটন সাকিবকে ছুঁয়েছিলেন, আর এই ম্যাচে 50 করে সাকিবকেও তিনি আসলে টপকে গিয়েছেন। কিন্তু লিটনের 50 না, লিটন আসলে সেঞ্চুরি করা উচিত ছিল, মানে সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল মনে হচ্ছিল, এবং ওই সময় তিনি 46 বলে 73 রান করে আউট হয়ে গেলেন। আর যদি শুরু থেকে আপনি ইনিংসে দেখেন, সাইফ হাসানের সঙ্গে লিটন দাস ওপেনিং করতে নেমেছিলেন, এবং তাদের ওপেনিং পার্টনারশিপে প্রথম 3 ওভারে 39 রান হয়েছে। ফার্স্ট ওভারেই সাইফকে একটা লাইভ দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে সাইফ খুব বেশি ক্যাপিটালাইজ করতে পারেনি, বরং লিটন প্রথম থেকে অনেক বেশি ফ্লুয়েন্ট ছিলেন। ওই যে থার্ড ওভারটার কথা বলছি, সেইখানটাতে 1 ওভারে লিটন 22 রান নিয়েছেন, 3টা 4 মেরেছেন, 2টা ডাবলস নিয়েছেন, একটা ছক্কা মেরেছেন, যদিও একটা 4 কাঞ্চি হয়ে এসেছে, মানে ব্যাটের কোনায় লেগে 4 হয়ে গিয়েছে। তারপরেও লিটন কিন্তু অনেক কনফিডেন্সের সঙ্গে তিনি খেলছিলেন। এখানে একবার একটা ফ্লাড লাইট ফেলিওর হয়েছে, কিন্তু তারপরে যখন হচ্ছে গিয়ে প্রথম দফা বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়ে গেল, বাংলাদেশের স্কোর তখন 4.1 ওভারে 60 রান 1 উইকেটে, অর্থাৎ আমরা প্রায় 15 রান করে ওভার প্রতি নিচ্ছিলাম। লিটনের রান তখন 16 বলে 42। আমরা এরপরে ইনিংস শেষ করেছি 18.2 ওভারে 164 রানে, অর্থাৎ ওই যে প্রথম 4.1 ওভারে আমরা 60 রান নিয়েছি, এরপরে 14.1 ওভার যে আমরা ব্যাটিং করেছি, সেইখানে আমরা আর মাত্র 104 রান করতে পেরেছি।
আমাদের টোটাল ইনিংসের রান রেট 8.94 গিয়ে শেষ হয়েছে, যেটা আমি বললাম প্রথম 4.1 ওভারে 60 রান ছিল, অর্থাৎ প্রায় 15 রান করেছিল। লিটন দাসও প্রথম 16 বলে যে 42 করেছিলেন, তিনি ইনিংসটা শেষ করেছেন 46 বলে 73 রান করে। এবং তার মানে এই বৃষ্টির পরবর্তী যে সময়, সেই সময়টাতে লিটন দাস 30টা যে বল খেলেছেন, সেই 30 বলে তিনি মাত্র 31 রান করেছেন। সো ওই প্রথম বৃষ্টির আগে লিটন দাস 16 বলে 42 রান করেছেন, তারপরে গিয়ে তিনি 30 বলে মাত্র 31 রান করেছেন। বাংলাদেশের স্কোর 4.1 ওভারে 1 উইকেটে 60 ছিল, সেইখান থেকে 18.2 ওভারে আমরা 4 উইকেটে 164 রানে শেষ করেছি। ওই বৃষ্টির ব্রেকটা আসলে আমাদের পুরো ইনিংসের মোমেন্টামটা অনেকখানি আসলে সরিয়ে নিয়েছে। সেটা যদি না হতো তাহলে বাংলাদেশ হয়তো বা এই ইনিংসে এই 18.2 ওভারের ভেতরেও 200 না করলেও আমরা যে 200 আসলে করতেই পারতাম, ছাড়িয়ে যেতেই পারতাম, ওরকম একটা অবস্থাতে হয়তো বা আমরা থাকতাম। আমাদের ইনিংসে এছাড়া ধরেন তাওহিদ হৃদয় মোটা দাগে স্ট্রাগল করেছেন, একের পর এক বিগ শট খেলার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, 14 বলে 9 রান করে তিনি আউট হয়ে গেছেন। তারপরে লিটনের সঙ্গে একটা শামীম পাটোয়ারির পার্টনারশিপ হলো এবং 15 নম্বর ওভারে এই দুজনই একই ওভারে আউট হয়ে গিয়েছেন 3 বলের মধ্যে। সেইটা দিয়ে নেদারল্যান্ডস আবার ইনিংসটাতে ভালোভাবে কাম করে। তারপরে গিয়ে আবার একটা অবিচ্ছিন্ন পার্টনারশিপ হয়েছে নুরুল হাসান সোহান এবং ওইখানটাতে জাকের আলী অনিকের 20 রান এবং 22 রান, 11 বলে 22 রান করে এই দুজন নট আউট ছিলেন। সো ওই পার্টনারশিপটাতে কিন্তু আমাদের স্কোরটা আবার একটা বেটার জায়গায় চলে যায়। হ্যাঁ, লিটনের যে ইনিংসটা সেটা যে একেবারে ফ্ললেস ইনিংস ছিল তা না, দুর্দান্ত কিছু শট লিটন খেলেনি, সবসময় এই ইনিংসেও খেলেছেন, কিন্তু তিনি দুইটা লাইফ পেয়েছেন। একটা তার রান যখন 37, সেইখানটাতে স্কোয়ার লেগে মানে ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তার ক্যাচ পড়েছে, আর আরেকবার তার রান যখন হচ্ছে 68 তখন কাভারে তার ক্যাচ পড়েছে। সেই জন্যই মনে হচ্ছিল যে এত সময় রয়েছে, এত ভালো খেলছেন, দুইটা সুযোগও তিনি পেয়ে গেছেন, সেটা কাজে লাগে টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তিনি হয়তো তুলে নেবেন, সেটা তিনি পারেননি। 73 রানে তিনি আউট হয়ে গিয়েছেন। এখন যে 164 রান আমরা করেছিলাম, হাতে 10 বল বাকি ছিল, আমাদের হাতে 6 উইকেট ছিল, বাংলাদেশ হয়তো 180-90 রান করতো। আমাদের ব্যাটিংটা কিন্তু মোর অর লেস আমরা মোটামুটি একটা পুরো ইনিংসই পেয়েছি 10 বল বাকি থাকতে। আমাদের বোলাররা এরকম কন্ডিশনে কিরকম করতে পারতেন সেটা আসলে আমরা দেখতে পারলাম না। আর এই ইনিংসের কথাটা যদি বলি, এই ইনিংসের টার্নিং পয়েন্টটা আসলে আমার কাছে মনে হয় অবভিয়াস। টসের কথা শুরুতে বলেছি বটে, কিন্তু ইনিংস বিবেচনা করলে টার্নিং পয়েন্টটা প্রথম বৃষ্টিটা। ওই যে ফার্স্ট বৃষ্টির সময়ই যেই ফ্লোতে লিটন দাস ছিলেন, যেই ফ্লোতে পুরো বাংলাদেশ টিম ছিল, সেই ফ্লোটা আবার একদম শেষে গিয়ে সোহান আর জাকের আলী হয়তো বা কিছুটা রিকভার করতে পেরেছিলেন, কিন্তু দ্যাট ওয়াজ নট গুড এনাফ। ওই ফ্লোটা যে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়ে গেছিল, সেইটাই তাই আমার কাছে এই ম্যাচের তো না, এই বাংলাদেশের এই ইনিংসেরও না, মানে ইনিংসও তো পুরো শেষ হয়নি, যতটুকু হয়েছে সেইটার টার্নিং পয়েন্ট। আমার মনে হয় আমার সঙ্গে আপনারা সবাই একমতই হবেন।